হামিদের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশি রক্ষক সৈয়দা হামিদ সোনিয়া গান্ধীর বান্ধবী। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস এবং নাগরিক সমাজ টিকে থাকলে আমাদের জন্য সংকট তৈরি হবে। আসামে বাংলাদেশি থাকতে কি আপত্তি বলে তিনি গুয়াহাটিতে এক নাগরিক সভায় বক্তব্য রাখছিলেন। অজিত ভুঁইয়া, হিরেন গোহাইয়ের নেতৃত্বে কংগ্রেসের সমর্থনে আসাম নাগরিক সমিতির বাংলাদেশি প্রীতি প্রকাশ্যে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। সৈয়দা হামিদ প্রকাশ্য সভায় বলছেন, আসামে বাংলাদেশে থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই মন্তব্য সমগ্র রাজ্যবাসীকে ক্ষুব্ধ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, যদি কংগ্রেস এবং নাগরিক সমিতি থাকে তাহলে অসমিয়াদের একদিন বাংলাদেশে যেতে হবে। এ ধরনের অনৈতিক মন্তব্য করে আসামের পরিবেশ ধ্বংস না করার সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে বিশেষ চর্চায় রয়েছে পরিকল্পনা আয়োগের প্রাক্তন সদস্য সৈয়দা হামিদের মন্তব্য নিয়ে। সম্প্রতি তিনি গুয়াহাটিতে আয়োজিত অসম নাগরিক সম্মেলনের এক সভায় অংশ নিয়ে বড় মন্তব্য করেছেন। তার মতে, বাংলাদেশিরা অসমে থাকায় আপত্তি থাকা উচিত নয়, কারণ তারা কারো ক্ষতি করেনি, কারো অধিকার কেড়ে নেয়নি। অসমে উপস্থিত হয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই মহিলার মন্তব্য এখন বিশেষ সাড়া তুলছে। এই বিষয়ে মই অলৰেডি কৈছোৱে। আৰছাদ মাদানী, মেহমুদ মাদানী এইবিলাকক মই খাতিৰ খুতি নকৰোঁ। হীৰেন গোহাঁইটো দুদিন ইয়াত থাকে, দুদিন আমেৰিকাত থাকে। তেওঁতো মেক্সিমাম সময় আমেৰিকাত থাকে। দুদিনমান গুৱাহাটীত আহে আৰু গুৱাহাটীখন জ্বলাই থৈ যাব খোজে। কিন্তু আজিকালি মানুহে বুজিছে, ইমান গুৰুত্ব নিদিয়ে। গান্ধীৰ বান্ধৱী হয় আৰু ডক্টৰ মনমোহন সিঙৰ দিনত তেওঁ প্লেনিং কমিশ্যনৰ মেম্বাৰ আছিল। তৰুণ গগৈ ডাঙৰীয়াই তেওঁক কেইবাবাৰো গুৱাহাটীত নিমন্ত্ৰণো কৰিছিল। কালি তেখেতে কৈছে যে বাংলাদেশী হলেও মানুহবোৰ আমি ৰাখি থব লাগে। তাৰ মানে এই কংগ্ৰেছ দল, নাগৰিক সমিতি এইবিলাকক যদি আমি বাছি থাকিব দিওঁ, কেতিয়াবা বাংলাদেশীবিলাক অসমত আহিব আৰু অসমীয়া মানুহবিলাক বাংলাদেশ যাব। আমাৰ অসমীয়া, বড়ো, আদিবাসী, কোচ ৰাজবংশী আমিবিলাক বাংলাদেশত যাম আৰু তেওঁলোক ইয়াত আহি যাব। যদি এই ধৰণৰ কথা অসমত চলি থাকে, আজি অসমৰ কাৰণে খুবেই সংকটৰ সময়। আমি সকলোৱে একলগ হৈ এই সংকটৰ মোকাবিলা কৰিব লাগিব। আৰু কাছাড়ে পুলিশের অভিযানে 41.5 লক্ষ টাকার হেরোইন সহ ধরম জেলার 3 যুবক আটক। গোপন সূত্রের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে কাছাড় পুলিশ একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে ধরম জেলার 3 যুবককে আটক করেছে। তারা অটোরিকশায় যাত্রী সেজে যাচ্ছিল। তল্লাশির সময় তাদের কাছে থেকে 83 গ্রাম হেরোইন উদ্ধার হয়। আটক 3 জন হলেন অবির আলী, রাজাক আলী, মইচ আলী। উভয়ের বাড়ি ধরম জেলায়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়। পরে ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষায় এটি হেরোইন হিসেবে নিশ্চিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় 41.5 লক্ষ টাকা। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা খোলা স্টার্ট করো। তুমি তলার খবর খুলে ফেলে। আলাদা সাইড নেই পুরো না, আপনি অটো মানে পাঠাবেন। অটো সেটাই একটা আপনি অটো মানে পাঠাবেন। কংগ্রেসে বিদ্রোহ, শিলচর জেলা কংগ্রেস থেকে 11 নেতার পদত্যাগ।
হাইলাকান্দির পর এবার বিদ্রোহের আগুন জ্বলে উঠল শিলচর জেলা কংগ্রেসে। জেলা সভাপতি সজল আচার্যের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে একসাথে পদত্যাগ করলেন দলের জেলা কমিটির 11 জন পদাধিকারী। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা উপসভাপতি তথা আসাম পুলিশের প্রাক্তন ডিএসপি সুধাংশু কুমার দাস। বিগত লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সহ আরও অনেকে। অভিযোগ, জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার 2টি মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাছাড়া নতুন জেলা কমিটিতে 30-এরও বেশি অভিজ্ঞ বাঙালি হিন্দু নেতাকে উপেক্ষা করে কংগ্রেসে নতুন করে যোগদান না করা একাধিক ব্যক্তিকে দায়িত্বে বসানো হয়েছে। তবে পদত্যাগ পত্রে নেতারা স্পষ্ট করেছেন, পদত্যাগ করলেও পদত্যাগ করছেন না রাহুল গান্ধী এবং গৌরব গগৈয়ের নেতৃত্বে তারা কংগ্রেসের আদর্শে কাজ চালিয়ে যাবেন। উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে শিলচর পৌর নিগম নির্বাচন এবং তারপরেই বিধানসভা নির্বাচন। এমন সময় শিলচর জেলা কংগ্রেসে এই বিদ্রোহ দলটির জন্য যে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ধর্ষণ কাণ্ডে জড়িত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষিত। আবারও এক বর্বরোচিত ধর্ষণ কাণ্ডের ঘটনায় জড়িত অপরাধী যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল ধর্মনগর জেলা ও দায়রা আদালত। জানা গেছে, গত 2021 ইংরেজি 3রা এপ্রিল ধর্মনগর সংঘদ্বীপ পরিচালিত হোমের সুপারিনটেন্ডেন্ট রাখি চৌধুরী ধর্মনগর থানায় সমীর নাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন যে সমীর নাহা ধর্মনগর নয়াপাড়ায় মা ও বড় বোনের সঙ্গে এক নাবালিকা মেয়ে বাস করত। ওইখানে সমীর নাহা একদিন রাতে তার বড় বোনের সঙ্গে মদ পান করে রাত কাটায়। ওই সময় ছোট বোন অর্থাৎ নাবালিকা মেয়েটি ঘুমিয়ে পড়ে। পরে সে ঘুম ভাঙতেই দেখে সমীর নাহা তাকে ধর্ষণ করছে। এতে প্রতিবাদ করতে চাইলে সমীর তার মাথায় ধাক্কা দিয়ে ওয়ালে ঠেলে দেয়, ফলে আঘাত পেয়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালবেলা মেয়েটি তার মা ও বোনকে ধর্ষণের কথা বললে মা ও বোন সমীরের পক্ষ নিয়ে নাবালিকা মেয়েটিকে সমীরের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধা দেয়। এভাবে পরবর্তী সময়ে একাধিকবার সমীর নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে মেয়েটি এবং তার পরিবার নয়াপাড়া থেকে জেল রোড বেবিলেন স্কুলের মালিকের বাড়িতে চলে যান। সেখানেও সমীর নাবালিকাটির সাথে বলপূর্বক ধর্ষণ করত বলে অভিযোগ। পরবর্তীতে উক্ত ধর্ষিতা মেয়েটি চাইল্ড লাইনের সহযোগিতায় সংঘদ্বীপ আবাসিক হোমে আশ্রয় নেয়। সেখানে সে তার বিষয়টি সংঘদ্বীপ আবাসিকের সুপারিনটেন্ডেন্ট রাখি চৌধুরীকে সবকিছু খুলে জানায়। পরে বিষয়টি নিয়ে পুলিশের শরণাপন্ন হন রাখি। এতে তদন্তে নামেন পুলিশ অফিসার সঞ্চিতা নাথ। তিনি 7 দিনের মাথায় মামলাটির চার্জশিট জমা করেন। পরে 17 জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর সোমবার ধর্মনগর জেলার বিশেষ আদালতে বিচারক অংশুমান দেববর্মা অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা সহ দেন 376(2) ধারায় এবং 10,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো 6 মাসের জেল এবং পক্সো আইনে আরো 10 বছরের সাজা এবং 10,000 টাকা সহ জরিমানা অনাদায়ে 6 মাসের জেল ঘোষণা করেন। পাশাপাশি অভিযুক্ত সমীরকে নাবালিকা ধর্ষণে নির্যাতিতার মা এবং বোন সুযোগ দেওয়ার জন্য তাদেরকেও 10 বছরের সাজা ঘোষণা করেন এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের জেল এবং পক্সো আইনের ধারায় আরো 10 বছরের সাজা ঘোষণা এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের জেল ঘোষণা করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 3 কোটি টাকার নেশা জাতীয় কাপ সিরাপ বাজেয়াপ্ত। বাজারে ছড়া চোরাইবাড়িতে তেলের টিনে করে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। ধৃত 2। কিছুদিন বিরতির পর ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বাজারে ছড়া চোরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশ। জানা গেছে, সোমবার সকালে কলকাতা থেকে ত্রিপুরাগামী WB25N 4370 নম্বরের একটি 6 চাকার খুচরো সামগ্রী বোঝাই লরি চোরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে ভোজ্য তেলের টিনের ভিতর থেকে 30,430 বোতল নেশা জাতীয় এসকাপ সিরাপ উদ্ধার হয়, যার কালোবাজারে মূল্য প্রায় 3 কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। এতে আটক করা হয় চালক ও সহচালককে। তাদের নাম যথাক্রমে হামিনুর ইসলাম ও শেখ আলামিন। বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনার দেগঙ্গা থানাধীন শিমুলিয়ায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এসব গন্ধবিহীন নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে পড়শি দেশ বাংলাদেশে।
সেখানে শিশি প্রতি নেশা জাতীয় কফ সিরাপ 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রির খবর পাওয়া গেছে। ফলে ত্রিপুরাকে করিডর করে এসব নেশা সামগ্রী বহুলভাবে বাংলাদেশে পাচারের বিস্তর অভিযোগ রয়েছে। পুলিশের এহেন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার উদয়পুরে তালিবানি বর্বরতা, চরিত্রহীন তকমা দিয়ে যুবতীর চুল কাটলো সমাজসেবীরা, নীরব দর্শক জনতা। সভ্য সমাজের বুকে এক লজ্জাজনক ও বর্বর ঘটনার সাক্ষী থাকলো উদয়পুরের ভাঙ্গারপাড় এলাকা। চরিত্রহীনের তকমা দিয়ে প্রকাশ্য দিবালোকে এক যুবতীর মাথার চুল কেটে দিল এলাকার নামধারী কয়েকজন সমাজসেবীরা। আরো লজ্জার বিষয় হলো, এই নারকীয় ঘটনা যখন ঘটছিল তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা বহু মানুষ শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকায় পালন করেছেন। কেউ কেউ আবার মোবাইলে ভিডিও তুলে রং তামাশা দেখছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে ভাঙ্গারপাড় এলাকায় কয়েকজন ব্যক্তি ওই যুবতীকে ঘিরে ধরে। তার বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ তুলে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। এরপরই জোর করে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। ঘটনার সময় ওই যুবতী গলা ফাটিয়ে চিৎকার করছিলেন, বাঁচার জন্য আর্তনাদ করছিলেন, কিন্তু তার সাহায্যে কেউ এগিয়ে আসেনি। তার অসহায় আর্তি যেন বধির সমাজের কানে পৌঁছায়নি, বরং মানবতা ও সহমর্মিতার বদলে সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে ছিল নিছকই কৌতূহল আর বিকৃত আনন্দ। এই ঘটনা শুধুমাত্র কয়েকজন ব্যক্তির বর্বরতা নয়, এটি সমাজের এক ভয়ঙ্কর নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। যেখানে একজন অসহায় নারীর সম্মান রক্ষার চেয়ে মোবাইল ফোনে ভিডিও করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেই সমাজের বিবেক নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছে কিনা বা শতপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। কিন্তু এই তালিবানি বর্বরতা প্রমাণ করে দিল, আইন কানুন বা আধুনিকতার প্রলেপ দিয়েও সমাজের ভেতর লুকিয়ে থাকা এই অন্ধকার দিকটিকে এখনো পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আসামের পাথারকান্দিতে সংঘটিত বাইক চুরি কাণ্ডে আটক 4, উদ্ধার আরো 2টি চুরিকৃত মোটরসাইকেল। গত 2 দিন আগে আসামের পাথারকান্দির পেকুর গ্রাম স্থিত খেলার মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে সেখান থেকে পশ্চিম চেংচুর গ্রামের জনৈক সিফার উদ্দিনের AS 10F3995 নম্বরের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে ঘটনাটি নিয়ে বাইকের মালিক স্থানীয় থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এদিকে রবিবার বিকেল প্রায় 3টের দিকে চুরি হওয়া মোটরসাইকেল সহ আরো একটি মোটরসাইকেল নিয়ে 3 যুবক মানিকপাড়া দিকে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বাইকের নম্বর দেখে সন্দেহ জাগে এবং 3 জনকে ধরে ফেলেন। এতে ধৃতদের মধ্যে রয়েছে বারুয়াল গ্রামের সুলতান আহমেদ ও সাহেল আহমেদ এবং কাবারিবন্দ গ্রামের রিজওয়ান আহমেদ। পরে তাদেরকে সমঝে দেওয়া হয় থানায়। পরে পাথারকান্দি থানার পুলিশ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করে চুরি হওয়া আরো 2টি চুরি বাইক উদ্ধার করার পাশাপাশি এ কাণ্ডে জড়িত বারুয়াইল গ্রামের মামুন আল আমিনকে আটক করে। ধৃতদের টানা জেরার পর সোমবার পাথারকান্দি পুলিশের পক্ষে জেলা CJM আদালতে সোপর্দ করা হবে। মহামান্য আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সফির অটো চালায় সফির নে তুন বাইক তুন জানি বাইক গান জানি মানে কোন লাইনে আনছো খে আনছে খে ও বেটা খে তুই এ বেটার লগে সম্পর্ক কিতা তুই নানা সম্পর্কই নাই সতনি আচ্ছা তোর নাম কিতা রে? হ্যাঁ তোর বাড়ি খানো বাড়ির কোন জায়গা? মসজিদের সামনে। তোর বাবার নাম কিতা? হ্যাঁ মইনুল হক। তুই কিতার লাগে বাইক কেনার ব্যাপারে আসলে জড়িত? আঙ্কুল হস কি তুই আমারে চিনস নি? তুই মইনুল হকর ভুয়ানি বাড়ুয়ালির তুই আর বাইক কেমন চুরি করছিলে? আর ফার্স্ট করছ চুরির দরিয়ালে তো ফার্স্ট পয়েন্ট। তোর বাড়ি কোন জায়গা? তোরা বা সাথে তুমি লাগ গেছো না, আমি করি না বাদে তুমি তোমার আঙ্কুল বাড়িয়ে না আঙ্কুল ও তিনটা ওই। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আতশ কাচের তলায় TTAADC ভিলেজ কমিটির ভোটে বিলম্ব কেন?
সুপ্রিম কোর্টের নোটিশের চাপে ত্রিপুরা, স্বাগত জানালেন প্রদ্যোৎ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে TTAADC দীর্ঘদিন ধরে আটকে থাকা ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে এবার আসরে নামলো দেশের সর্বোচ্চ আদালত। একটি আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সোমবার ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে জানতে চেয়েছে কেন এই নির্বাচনে এত বিলম্ব হচ্ছে। প্রধান বিচারপতি BR গাভাইয়ের বিচারপতি ND আনজারিয়ার ডিভিশন বেঞ্চ এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলিকে জবাবদিহি করতে বলেছে। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেব বর্মন। তিনি বলেন, এই ইস্যুতে যদি রাজনৈতিক ক্ষতিও হয় তার জন্য তিনি প্রস্তুত। TTAADC আইনের অধীনে এই ভিলেজ কমিটিগুলির নির্বাচন 2021 সালের মার্চ মাসে হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর রাজ্যপালের অধীনে একজন প্রশাসক নিয়োগ করে পরিষদের কাজ চালানো হচ্ছে। 2022 সালে হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচন করার নির্দেশ দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। রাজ্য নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন, বিশেষ করে মিজোরাম থেকে আসা শরণার্থীদের নাম অন্তর্ভুক্ত করার মতো প্রযুক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে বিলম্বের কথা বলেছে। কিন্তু প্রদ্যোৎ কিশোরের প্রশ্ন, যদি কোভিড বা ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্য ভিলেজ কমিটির নির্বাচন আটকে রাখা যায়, তবে রাজ্যে অন্যান্য নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হচ্ছে? সামাজিক মাধ্যমে প্রদ্যোৎ কিশোর বলেন, আমি মাননীয় সুপ্রিম কোর্টকে নোটিশ জারি করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মানুষ ভুগেছে এবং যারা এর জন্য দায়ী তাদের জবাবদিহি করতে হবে। নির্বাচনে হেরে যাওয়ার ভয় মানে এই নয় যে আপনি ত্রিপুরার আদিবাসীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে পারেন। শাসক জোটের শরিক বিজেপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এই বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য যদি রাজনৈতিক ক্ষতি স্বীকার করতে হয় তার জন্য তিনি প্রস্তুত। উল্লেখ্য, TTAADC রাজ্যের প্রায় 70% ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে রাজ্যের 30%-এরও বেশি জনজাতি সম্প্রদায়ের বাস। স্থানীয় প্রশাসন 527টি ভিলেজ কমিটির মাধ্যমে পরিচালিত হয়। এই নির্বাচন না হওয়ায় গত প্রায় 5 বছর ধরে এই কমিটিগুলিতে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, যা নিয়ে জনজাতিদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপে এবার সেই অচলাবস্থা কাটবে বলে আশা করা হচ্ছে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ভোট চুরি প্রতিহত করতে শিলচরে কংগ্রেসের BLA প্রশিক্ষণ শিবির। শিলচর রাজীব ভবনে কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো বুথ লেভেল এজেন্ট প্রশিক্ষণ শিবির। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের কার্যক্রমে নজরদারি রাখতে BLOদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এদিনের সভায়। প্রশিক্ষণ শিবিরে মোট 1727 জন দলীয় কর্মী অংশ নেন। প্রথম পর্যায়ে সোনাই, ধলাই, কাটিগড়া এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেন গুয়াহাটির প্রশিক্ষিত মাস্টার ট্রেনাররা। দ্বিতীয় পর্যায়ে শিলচর, উধারবন্দ এবং বড়খোলা বিধানসভা এলাকার বিভিন্ন ব্লকের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা কর্ণাটক, মহারাষ্ট্র এবং হরিয়ানার উদাহরণ টেনে বলেন, ভোটার তালিকা অনিয়মিতভাবে বৃদ্ধি করে বিজেপি জয়লাভ করেছে, যার প্রমাণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রকাশ্যে তুলে ধরেছেন। তাই দেশ জুড়ে চলা ভোট চুরির প্রবণতা প্রতিহত করতে কংগ্রেস 24 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে BLA প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। বর্তমানে নির্বাচন কমিশন দেশব্যাপী স্পেশাল ইনসেনটিভ রিভিশন শুরু করেছে। 2005 সালকে ভিত্তি করে 2025 সালের ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে। এই প্রক্রিয়া আসামে কার্যকর হলে BLAদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে ট্রেনাররা জানান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বলা হয়, প্রত্যেক BLAকে নিজের বুথের প্রতিটি পরিবার সম্পর্কে সঠিক তথ্য রাখতে হবে। ভোটার তালিকায় কার নাম রয়েছে কার নেই তা খতিয়ে দেখতে হবে। 2005 সালের ভোটার তালিকার সঙ্গে 2024 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাটা জরুরি। বুথ লেভেল অফিসারদের কাজের উপর নিবিড় নজরদারি রাখতে হবে। মাস্টার ট্রেনার এবং দলীয় প্রবীণ নেতারা কর্মীদের আহ্বান জানান, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, সরকারি এবং দলীয় মেশিনারি একত্রে কাজ করায় কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে এক গভীর সংকটের মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। আসামকে সংবেদনশীল রাজ্য হিসেবেও চিহ্নিত করেন বক্তারা। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, আমিনুল হক লস্কর, জামশেদ আলী, কৌশিক নাথ, রজত চক্রবর্তী, বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট নেতাকর্মীরা। 1727 জনে BLA ট্রেনিং এখানে দিয়েছে। আমরা 2 শিফটে আমরা সেখানে ট্রেনিং দিয়েছেন। আমাদের ট্রেনার এসেছে 4 জন, আমাদের MLAও ছিলেন। আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বুট চুরি, যেটা ভারতবর্ষে যেটা বুট চুরি হচ্ছে, সেটা আমরা প্রতিহত করবো আগামী 26-এর নির্বাচনে। এবং গৌরবের নেতৃত্বে আমাদের 26 জনের সরকার হবে
অল ওভার ইন্ডিয়াতে, সমগ্র আসামে এই প্রোগ্রামটা চলছে। দেওয়া হচ্ছে যেটা বুট ছুটি যেটা হচ্ছে, এবং আজকে একটা ফ্যামিলিতে 28 জন লোক, যেটা আমাদের গুজরাট রাজস্থান আমার আমিনুল ভাই বলেছেন যে একটা ঘরের ভিতরে 27 জন মানুষের নাম আসছে। আমরা এইগুলো আইডেন্টিফাই করবো যে 27 জনই ঘরে আছেন কিনা। একটা সেন্টারের মধ্যে 5 জনের নাম আছে, 5 বার উনি ভোট দিচ্ছেন, 5টা সেন্টারে উনি ভোট দিচ্ছেন। আমার রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছেন। বের করবে, ঘরে ঘরে যাবে, বের করবে। এবং আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমি প্রোগ্রাম চালিয়ে যাব। আমার 45 দিন হয়েছে আজকে। আমার যতটা প্রোগ্রাম হয়েছে আপনারা বলুন, আপনার কাছে ছেড়ে দিয়েছি সেই প্রোগ্রামগুলো। আমার ভাই বলেছে আপনাদের যে সেগুলো প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। জনসাধারণের অনেক সমর্থন আছে। আজকে বলতে কর্পোরেশন ইলেকশন হলে আমরা ভোট গঠন করবো, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আমরা ভোট গঠন করবো। কারণ সমস্যা জড়িত শিলচর শহর। আজকে 7 দিন 8 দিন থেকে জল নেই, অল্প বৃষ্টি হলে ফ্লাড হয়ে যায়। আপনারা কিছু পত্রপত্রিকায় জিনিস লিখবেন, এটা দৃষ্টান্তমূলক জিনিস আছে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাক ভ্যালি ব্লাড ডোনার ফোরাম ও শিবসংঘ ক্লাব জয়রাম স্কুলের যৌথ উদ্যোগে রবিবার জয়রাম স্কুল রোডস্থ জয়রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে স্বেচ্ছায় রবিবার সকাল 11টা থেকে শিবির শুরু হয় জয়রাম স্কুলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশুপাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সহ সভাপতি রঞ্জিত মিশ্র, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের আরএমও ডাক্তার দিলওয়ার হোসেন প্রমুখ। শিবিরে 28 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বেশ কজন এদিন প্রথমবার রক্তদান করেন। এছাড়াও হিমোগ্লোবিনের শতাংশ কম থাকায় 5 জন রক্তদান করতে পারেননি। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের আরএমও ডাক্তার দিলওয়ার হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিনহা, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম লস্কর, টেকনিশিয়ান এবাদুল মজুমদার, নার্সিং স্টাফ অনুরাধা দেব ও প্রিয়াঙ্কা সিংহ প্রমুখ। শিবসংঘ ক্লাবের সম্পাদক তথা ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সদস্য কিংসুক ভট্টাচার্য ওরফে মিঠু এর পরিচালনায় সুষ্ঠুভাবে শিবির সম্পন্ন হয়। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রক্তদান শিবির আয়োজন করার চেষ্টা করছি। রক্তদান শিবির আমরা বর্তমানে দুভাগে করছি। একটা হলো আউটডোর ক্যাম্প, যেমন আজকে হচ্ছে, আর যখন সংখ্যা কম থাকে 5 জন 7 জন 8 জন 10 জন, আমরা ব্লাড সেন্টারে গিয়েও আমরা ইনডোর ক্যাম্প করি। এছাড়া প্রত্যেক দিন বিভিন্ন রোগীর বিভিন্ন হসপিটালে রক্তের দরকার হয়, ওখানে আমরা অনকল ডোনেশনও বিভিন্ন ডোনারকে আমরা মোটিভেট করে নিয়ে গিয়ে আমরা ব্লাড ডোনেট করার চেষ্টা করি। তো আজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উদারবন শিবসংঘ ক্লাবের উদ্যোগে উদারবন্দে এই রক্তদান শিবির হচ্ছে। শিবসংঘ ক্লাবের এটা দ্বিতীয় রক্তদান শিবির। গত বছরও ওরা করেছিলেন, এবং এখানে যিনি সভাপতি রয়েছেন শ্রী কিংসুক ভট্টাচার্য, তিনি এবং তার যে টিম, তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তারা শুধু শিবির করা নয়, সারা বছরও তারা যথেষ্ট তৎপর থাকেন রক্তদান আন্দোলনে। বিভিন্ন সময় বিভিন্ন ডোনারদেরকে নিয়ে গিয়ে রক্তদান করানো বা কারো প্রয়োজনে এগিয়ে আসা, এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সঙ্গে সঙ্গতি রেখে, যোগাযোগ রেখে সবসময় তারা এই কাজটা করে যাচ্ছেন। আজকেও শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অনেক রক্তদাতারা এগিয়ে আসছেন, এবং এখনও সারাদিন রয়েছে, অনেকেই আসবেন আমরা আশা রাখছি। আমাদের সরকারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন। এখানে আমরা ক্যান্সার হসপিটাল থেকে এসেছি। আমাদের ক্যান্সার হসপিটালে সবসময় বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত রোগীদের রক্তের প্রয়োজন হয়। আর ক্যান্সারের সাথে সাথে আমরা বাইরের যেগুলো হসপিটাল আছে, চাহে মেডিকেল হোক বা বিভিন্ন ধরনের হসপিটাল, যেগুলো আলাদা আলাদা পেশেন্টের সাথে ডিল করে, অ্যাক্সিডেন্টাল পেশেন্ট হোক, প্রেগনেন্সি কেসেস হোক, অ্যানিমিয়া কেসেস হোক, থ্যালাসেমিয়া কেসেস হোক, বিভিন্ন ধরনের রিকুইজিশন আসতে থাকে। সবাই আমরা একটা রিপ্লেসমেন্ট ফ্রি মডেল আমরা স্টার্ট করতে একটা এক্সপ্রেশন নিয়েছি। রিপ্লেসমেন্ট ফ্রি মডেলটা হলো যেমন আজকে যেভাবে নর্মালি চলছে, যেখানেই আপনি রক্তের জন্য যান না কেন, এক্সচেঞ্জ সিস্টেমটা চলে। একটা ইউনিট ট্রান্স করলে আপনি একটা ইউনিট পাবেন।
তো আমরা কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারে একটা রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড সেন্টার বানানোর জন্য একটা প্রচেষ্টায় আছি। এখন পর্যন্ত আমরা ক্যান্সার হসপিটালে যে পেশেন্ট যারা আছে ক্যান্সারে আক্রান্ত তাদেরকে আমরা 100% রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড দিতে সক্ষম হয়েছি। তাছাড়া বাইরের জন্য আমাদের টোটালি 100% রিপ্লেসমেন্ট ফ্রি হতে হলে আমাদের এই অ্যাওয়ারনেস যে মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসটা সেটা আনতে হবে। তো ভলেন্টারি ডোনেশন সেইভাবে যদি হয় তখনই আমরা ব্লাড সেন্টারে অ্যাভেলেবিলিটি যদি এই ব্লাডের থাকে, স্টক অ্যাভেলেবিলিটি থাকে, তখনই আমরা সক্ষম হবো একটা রিপ্লেসমেন্ট ফ্রি ব্লাড সেন্টার গড়ে তুলতে। আর এই যে আমাদের এই যে যাত্রা যে আছে, এই যাত্রার মধ্যে আমাদের এই বরাগুলি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামে বিশেষ করে কাছাড় শাখা যে আছে, আমি সবসময় বলি আমাদের ব্লাড সেন্টার যদি একটা দেহ হয় তার মেরুদণ্ড হলো এই ভলেন্টারি ডোনার্সের জন্য যারা কাজ করছে। কেন কি আমরা সবসময় চাই যে কোনো একজন পেশেন্ট যখন একটা বেড রিডেন অবস্থায় থাকে তো ওই সময় ওই পেশেন্টের যাতে রক্তের জন্য কোনো টেনশন নিতে না। প্রয়াত ইমরান হোসেন বড় ভূঁইয়ার বাড়িতে বরাক ডেভেলপমেন্ট পরিষদের সমবেত না ধলাই রাজনগর খলিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রয়াত সভাপতি ইমরান হোসেন বড় ভূঁইয়ার অকাল প্রয়াণে শোক জানাতে সোমবার বরাক ডেভেলপমেন্ট পরিষদের একটি প্রতিনিধি দল তার বাড়িতে উপস্থিত হয়। পরিষদের চেয়ারম্যান তথা উত্তর নারায়ণপুর জিপির প্রাক্তন সভাপতি এম হিফজুর রহমান লস্কর ইমরান হোসেনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি আমরা গভীর ধিক্কার জানাচ্ছি। আগামী 31শে আগস্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট আমরা একটি স্মারকপত্র পেশ করব। সেই স্মারকপত্রে আমরা দাবি জানাবো যাতে ইমরানের স্ত্রী রিনা বেগম লস্কর, গাড়ি চালক বিজু সহ সকল অভিযুক্তকে দ্রুত ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়ার আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিশিষ্ট সমাজকর্মী ময়না মিয়া লস্কর, এবাদুর রহমান লস্কর, মুন্না বড় ভূঁইয়া এবং আনোয়ার হোসেন চৌধুরী। আমরা বরাক ডেভেলপমেন্ট পরিষদের এক প্রতিনিধি দল, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দলাই সমষ্টির জামালপুর জিপির বিশিষ্ট সমাজসেবী ময়না ভাই, এবাদুর ভাই সহ আমরা এখানে রাজনগর কুলিচড়া জিপির আমাদের অত্যন্ত প্রিয় ভাই, এই জিপি সভাপতি, যার সঙ্গে আমার দীর্ঘদিনের সামাজিক রাজনৈতিক সম্পর্ক ছিল, ইমরান হোসেন বড় ভূঁইয়া, উনার খবর নিতে আমি আজকে উনার বাসভবনে এসেছি। উনার দুই পুত্র, উনার মা আমাদের সামনে আছেন। আমরা প্রথমে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যে ঘটনার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী 31 তারিখ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা সশরীরে একটা মেমোরেন্ডাম তুলে দেব এবং আমাদের মেমোরেন্ডামের স্পষ্ট আমরা ভাষায় লিখে দিয়েছি যে ইমরান হোসেন বড় ভূঁইয়া সাহেবকে আমাদের প্রিয় ভাই, রাজনগর কুলিচড়া জিপির জিপি সভাপতি, সবার শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। এই ব্যক্তিকে তার স্ত্রী রিনা বেগম এবং তার ড্রাইভার বিজু এবং যারা সহযোগী মিলে হত্যা করেছেন তাদের বিচার যাতে ফাস্ট ট্র্যাক আদালতে করা হয়। আমরা এজন্য বলছি, আগামী দিনে যেন ইমরান হোসেন বড় ভূঁইয়ার মতন আর কোনো মায়ের কুল খালি না হয়। আজকে দুই অবুঝ ইমরান ভাইয়ের সন্তান, সেই সন্তানের ভবিষ্যৎ কে নেবে? আজকে ইমরান ভাইয়ের ধন সম্পদ আছে, ইমরান ভাইয়ের মা আছেন, কিন্তু ওরা ছোট্ট শিশু, ওরা তো জীবনে বাবা বললে ডাকতে পারবেন না। আজকে সেই ইমরান হোসেন বড় ভূঁইয়াকে হত্যা যারা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করার জন্য আমরা দাবি জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং আমাদের আসামের বিশেষ করে বরাক উপত্যকার দুই উদীয়মান মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয় সহ আমাদের বরাক উপত্যকার দুই সাংসদ, বিশেষ করে এখানকার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, রাজ্যসভার সাংসদ প্রনাদ পুরকাস্ত মহাশয় এবং
কৃপানাথ মালা মহাশয়ের কাছে আমরা জোরালো দাবি জানাবো। বিশেষ করে মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদের রাজনগর পুলিশরা জিপির যিনি জিপি প্রেসিডেন্ট ছিলেন, যাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, তার বিচার যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হয়। খোয়ায়ে ফের চোরের হানা, এবার নিশানা স্কুল, 11টি আলমারি ভেঙে তছনছ। খোয়াই শহরে চোরের উপদ্রব যেন থামার নামই নিচ্ছে না। একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ শহরবাসীর নিরাপত্তা নিয়ে যখন বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, তখনই রাতের অন্ধকারে চোরের দল হামলা দিল শিক্ষা প্রতিষ্ঠানে। রবিবার রাতে নর্থ চেবড়ে ইচ্ছাময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে চুরির ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, চোরের দল বিদ্যালয়ের 11টি আলমারি এবং 17টি তালা ভেঙে ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্রের খোঁজে ব্যাপক তছনছ চালায়। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের কাগজপত্র, আসবাবপত্র লণ্ডভণ্ড করে দেওয়া হয়। পরপর এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের অভিযোগ, খোয়ায়ে কিছুদিন পরপরই চুরির ঘটনা ঘটে চলেছে, কিন্তু পুলিশ প্রশাসন যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো সুরক্ষিত জায়গাতেও যদি চোরেরা এমন তাণ্ডব চালাতে পারে, তবে সাধারণ মানুষের বাড়িঘর কতটা সুরক্ষিত সেই প্রশ্নই তুলছেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মানে চুরি হয়েছে খবরটা আমি চুরি হয়েছে এটা শুনছি না, আমি রাস্তার মধ্যে খবর পাইছি সমস্ত তালা ভাঙা, হেডমাস্টারের রুম, স্টাফ রুম, লাইব্রেরি, সমস্ত এক্সাম রুম সবকিছু তালা ভাঙা। তো আমি দৌড়াইয়া স্কুলে আইসি, আইতে রাস্তার থেকে আমি পুলিশকে ইনফর্ম করে আইসি, ডিও সাহেবরা জানাইছে। আয়সা দেখি হ্যাঁ ঠিকই একটা পেছনে কলাপসেবল ভাঙা, হেড স্যারের রুমের দিকে ঢুকতে যে করিডোর, এইচএম রুমের করিডোরের মেইন গ্রিলেটটা ভাঙা, আলমারিগুলো একদম আলমারিগুলোরে ভালো করে ভাঙছে, ভাঙা হাট করে খোলা, এরপরে সিক্রেট চেম্বারও খুলে গেছে, সমস্ত আলমারিগুলো তালা বন্ধ থাকে, খুললে সমস্তগুলো ভাঙ্গা লাগছে, ভাঙ্গা ভেতরে জিনিসপত্র তছ নছ করে লাগছে, বাইরে ফেলাই দিছে, এই করছে। আর চুরি বলতে এখন বড় ধরনের কিছু চুরি হয়েছে কিনা আমরা দেখতে লাগবো, আপাতত দেখছি না। শুধুমাত্র আমার একটা পার্সোনাল টাকা থাকতো, আমি গাড়ি ভাড়া লেগে অনেক সময় আমি টাকা একটা জুয়েলারির পাউচের মধ্যে, ব্যাগের মধ্যে কিছু 4-5টা 500 টাকার নোট রেখে দিতাম, এটা সিক্রেট চেম্বারে আসলো, ওই ব্যাগটা আমি পাইতেছি না, এটার মধ্যে 1000 টাকা 2000 টাকা ঠিক আমি করতে পারি না, এরকম টাকা আসলো। আমি কয়েকদিন পর একটা 500 টাকা নিয়ে যায় এখান থেকে খুলটা। কতটা আলমারি ভাঙছে ম্যাডাম? 11টা আলমারি। কতটা তালা ভাঙছে? 17টা।